আমাদের চ্যানেলে কলকাতা থেকে শিলিগুড়ি আপনারা অনেকগুলো ভিডিওই দেখেছেন। শিলিগুড়ি থেকে কখনো চলে গেছি কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং বা সিকিমের কোনো পাহাড়ে, আবার কখনো চলে গেছি ডুয়ার্সের জঙ্গলে। তবে এবারের কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা হবে একটু অন্যরকম। তার কারণ শিলিগুড়ি থেকে এবারে আমাদের গন্তব্য কিন্তু বিদেশ। বিদেশ ভ্রমণ মানে ওই মধ্যবিত্ত বাঙালির পক্ষে গাড়ি নিয়ে যাওয়া যায় কোথায় কোথায়। এক ভুটান, আরেক নেপাল। এবারে আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে ইস্ট নেপাল ঘোরাতে। তাই সম্পূর্ণ সিরিজটা দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটা নতুন রোড ট্রিপের ভিডিও, আর এবারেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোড ট্রিপের ভিডিও। হ্যাঁ, জানি যে নেপাল, কিন্তু তবু ধরুন ওই মধ্যবিত্ত বাঙালির কাছে গাড়ি নিয়ে বিদেশ যাওয়া মানে হচ্ছে ভুটান অথবা নেপাল। তা ভুটানের ভিডিও অলরেডি আপনারা চ্যানেলে দেখেছেন, যারা দেখেননি তারা ডেফিনেটলি দেখুন। আর আজকে আমরা চলে যাব হচ্ছে নেপালের কান্নাম আর আন্টুতে। কিন্তু এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার কমপ্লিট রোড ডিটেলস, যেরকম প্রত্যেকবার থাকে। মানে যেরকম কতটা ডিস্টেন্সে টোল পড়বে, কত কিলোমিটার যেতে কতটা সময় লাগছে, সমস্ত ডিটেলস যেরকমভাবে আমার ভিডিওতে থাকে। আপাতত কোথায় আছি বলে দিই। আপাতত আছি হচ্ছে আমরা মা ফ্লাইওভারের ওপরে। ঘড়ির কাটার সময় হচ্ছে 4:26 বিকেলবেলা। আপনারা একটুখানি এনজয় করুন। পৌঁছেছি হচ্ছে এয়ারপোর্টের দিকে পৌঁছে আবার আপডেট দিচ্ছি। এখন বাজে বিকেল 5টা, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে আপনার এয়ারপোর্টের 1 নম্বর গেটে। এই 1 নম্বর গেট থেকে আমরা 2.5 নম্বর গেটের দিকে পৌঁছে যাব। সময় লাগলো তার মানে ধরে নিন 34 মিনিট মা ফ্লাইওভারের থেকে এই অবধি আসতে। ঠিক আছে, একটু জ্যাম ছিল। আচ্ছা, আপনারা কেউ লক্ষ্য করেছেন, আমি প্রথমে বলেছিলাম যে আমরা যাব আজকে নেপালে। এই আমরাটাকে, আমরা কি আমার ফ্যামিলি শুধু? না, ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরকম নয়। আপনারা জানেন যে আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল, COCB, তারই এটা একটা রোড ট্রিপ। আমাদের টোটাল প্রায় 15খানা গাড়ি যাচ্ছে হচ্ছে আপনার এই নেপাল ট্রিপে। তার মধ্যে 4টে গাড়ি অলরেডি পৌঁছে গেছে, তারা 3 দিন আগে পৌঁছেছে, কয়েকটা অন্য জায়গা ঘুরে আমাদেরকে নেপালে জয়েন করবে। আর এখান থেকে আমরা প্রায় 10টা গাড়ি যাব। বাকি সবাই ওয়েট করবে হচ্ছে আয়েশপুর টোল প্লাজা, যেটা হরিণঘাটা পেরিয়ে। আমরা সেখানে গিয়ে বাকিদের সাথে লিঙ্ক করব, সবার সাথে আলাপও করাবো। আর আমি চালাচ্ছি না, কার গাড়িতে যাচ্ছি? আমি যাচ্ছি বিনোদার গাড়িতে। বিনোদাকে অলরেডি আপনারা চেনেন, আমার ভিডিওতে দেখেওছেন। বিনোদার সাথে আমরা আগেই একবার বেড়াতে গেছিলাম, জমি খুঁজতে গেছিলাম শিলিগুড়ি এবং তারপরে বেশ কালিম্পং ডিস্ট্রিক্টের কয়েকটা জায়গায়। যারা সেই সিরিজটা দেখেননি তাদেরকে বলবো ডেফিনেটলি দেখুন। পাহাড়ে যদি নিজের একটা ছোট্ট বাড়ি করার শখ থাকে, কমার্শিয়াল নয় অবভিয়াসলি, তাহলে কিন্তু দেখলে ভালো লাগবে। তাহলে চলুন আমরা এগোতে থাকি, সব দেখতে পাবেন, নিচে সমস্ত ইনফরমেশনও আসবে। আপাতত আমরা রয়েছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কন্ডিশন কিন্তু খুব ভালো, বলার কিছু নেই। এখন জানেন তো, কলকাতা শিলিগুড়ি তো আমার চ্যানেলে এইটা বোধহয় 12 বা 15 নম্বর ভিডিও। আজ থেকে 3 বছর আগে যখন চ্যানেল শুরু হয়, তখন অ্যাকচুয়ালি ওই কলকাতা শিলিগুড়ির ভিডিও তখন থেকেই আসছে। তখনকার শিলিগুড়ি যাওয়া আর এখনকার শিলিগুড়ি যাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তফাতের পেছনে একটা বড় কারণ হচ্ছে NH-12টা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েটা চালু হয়ে যাওয়ার পরে ওই কাঁপা মোড় থেকে বড় জাগুলি অবধি হচ্ছে ওই সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু খালিই থাকে, অসুবিধা নেই। কল্যাণী এক্সপ্রেসওয়ে আপাতত এনজয় করুন। কাঁপা মোড় পৌঁছই, কাঁপা মোড় পৌঁছে বড় জাগুলির রাস্তাটা দেখাবো। আর ওই বড় জাগুলির পরে আয়েশপুর টোল প্লাজার পরে বাকি দলের সাথেও নিশ্চয়ই দেখা করাবো। আমরা একটু লেট রান করছি অ্যাকচুয়ালি, বাকিরা পৌঁছে গেছে। এটা একটা খারাপ ব্যাপার হয়ে গেল।
আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে, মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে। আর দ্বিতীয়ত আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6:18 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে বড়জাগুলির মোড়ে, মানে হচ্ছে NH-12 উঠে পড়লাম। এরপর থেকে কিন্তু মোস্টলি রাস্তা ভালো, যদিও বহরমপুরের আগে বেশ কয়েক জায়গায় প্যাচেদে একটু সিঙ্গেল রোড রয়েছে এবং তার সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন। এখান থেকে 3-3.5 কিলোমিটার হচ্ছে আপনার ওই আয়েশপুর টোল প্লাজা, যেখানে আমাদের সবাই ওয়েট করছে। আমাদের ওখান থেকে ছাড়ার কথা ছিল 6টায়, যেটা আমার জন্য অবভিয়াসলি আধ ঘন্টা ডিলে হয়ে গেল। এটা আবারও বলছি, মানে আমার বাজে লাগছে, কেন লোকে দাঁড়িয়ে আছে, বাট ওই আর কি, কিছু করারও ছিল না আজকে। যাই হোক, রাস্তা ঠিক আছে। রাস্তা আপনার এই সিঙ্গেল লেনটা এখন অনেকটা কিছুটা ডাবল লেন পাবেন। আর একবার যদি ওই বড় জাগুলো উপরের যদি ওই ফ্লাইওভারটা পুরো রেডি হয়ে যায় না, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসছে, তাহলে তো ক্যা বাত। আয়েশপুর টোল প্লাজায় পৌঁছে কিন্তু চললো দেদার গল্প। আসলে অনেকের সাথেই তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বা ফোনে আলাপ, তাদের অনেককেই প্রথমবার চোখের সামনে দেখতে পেলাম, তারাও আমাকে প্রথমবার দেখলো এবং আড্ডা রীতিমতো জমে উঠেছিল। কিন্তু তার মধ্যে সিওসিবি স্টিকার লাগানোর প্রয়োজন পড়ে গেল গাড়িতে। তার কারণ পরপর এতগুলো গাড়ি লাইনে গেলে চিনবো কি করে? স্টিকারটাই তো সবচেয়ে বড় পরিচয়, আর আমাদের কাছে একটা গর্বেরও ব্যাপার বটে। তাহলে আড্ডা আর চায়ের পরে আবার দেখা হচ্ছে পথে। আয়েশপুর টোল প্লাজা থেকে কৃষ্ণনগর অবধি রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, কিন্তু এক্ষেত্রে একটাই সমস্যা, যেটা ওয়েস্ট বেঙ্গলের বহু হাইওয়েতেই, ইনফ্যাক্ট বেশিরভাগ হাইওয়েতেই রয়েছে, সেটা হচ্ছে জায়গায় জায়গায় এই ব্যারিকেডগুলো। রাত্রি 10টা অবধি কিন্তু এই ব্যারিকেডগুলো থাকে এবং এক এক জায়গায় কী হয়, ব্যারিকেডগুলোতে যেহেতু রিফ্লেক্টারগুলো ঠিক করে থাকে না, অন্ধকারের মধ্যে কিন্তু উল্টো দিকের গাড়ির আলো চোখে পড়লে ব্যারিকেডগুলো দেখা যায় না। তাই জন্য যেখানেই দেখবেন যে একটুখানি বড় কোনো ক্রসিং রয়েছে বা কিছু রয়েছে, বুঝবেন সেখানে ব্যারিকেড রয়েছে, নিজের গাড়ির স্পিড কমিয়ে নেবেন, নাহলে আপনারই ক্ষতি হবে। তার বাইরে যতটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি বলেন, রাস্তার কন্ডিশন যেহেতু যথেষ্ট ভালো, টুকটাক এক আধটা প্যাচওয়ার্ক হয়তো রয়েছে তার বাদ দিয়ে, তাই জন্য খুব বেশি অসুবিধাও কিছু হবে না, ইনফ্যাক্ট ভালোই লাগবে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগরে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো ঠিক আছে, মানে দেখুন, আয়েশপুর টোল প্লাজার থেকে কৃষ্ণনগর প্রায় 50 কিলোমিটার আসতে সময় লাগলো কম বেশি ওই 50 মিনিট মতনই। ঠিক আছে, রাস্তার কন্ডিশন আগেও বলেছি, আমি তো 2 মাস আগেও গেছিলাম, আবার এখন যাচ্ছি। রাস্তার কন্ডিশন এখানে কিন্তু ঠিক আছে। কৃষ্ণনগরের পরেও পলাশি, বেথুয়াডহরি ভালো রাস্তাই পাবেন। দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা রাস্তাটা দেখুন। রাতের বেলা কি হয় জানেন, একটু তো কম দেখাতে, মানে দেখাতে চাইলেও একটু কম দেখাতে পারি, কেন আমি তো আর পাশে ধরুন ধান ক্ষেত বা অন্ধকার জায়গা, সেখানে তো আর আমি গিয়ে হ্যাজাক জ্বালিয়ে রাখবো না। অনেকে লেখেন, দাদা রাস্তার সাইডটা তো দেখালেন না, সাইডটা যদি পুরো অন্ধকার হয় আমি কি দেখাবো বলুন। একটু নাইট ড্রাইভের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়। একটু বাদে বলবো যে রাত্রিবেলা চালালে, বেশ কিছুটা পরের দিকে বলবো যে রাত্রিবেলা চালালে কোন কোন সতর্কতা অবভিয়াসলি নেবেন, তাহলে আপনি এবং আপনার ফ্যামিলি দুজনেই সেফ থাকবেন।
আমরা আজকে আমাদের সেকেন্ড টোলটাতে পৌঁছে গেলাম। আপনারা হয়তো এখন অবধি ভিজুয়ালসে 3টে টোল দেখেছেন, কিন্তু প্রথম যেটা টোল ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, ওটা তখনও মানে অ্যাক্টিভ হয়নি, টাকা কাটছে না। তো NH-12 ওঠার পরে এটা আমাদের সেকেন্ড টোল। কম বেশি ধরে চলুন 100 টাকা মতন। একবার না ভিডিওটা পুরো দেখার পরে ডেসক্রিপশানটাকে চেক করবেন ভিডিওর, আমি সেখানে প্রত্যেকটা কত টোল আমি সেগুলো সব ডিটেল দিয়ে দেবো। আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশনও দিয়ে দিই যে এই টোল প্লাজাটার ঠিক পরে আপনার কয়েকটা চায়ের দোকান আছে, যদি মনে করেন চায়ের দোকানটায় থামতে পারেন। এবং প্রত্যেকটা দুটো চায়ের দোকান আছে, তার দুটোরই ওয়াশরুম রয়েছে, তো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে তো এটা ইম্পর্টেন্ট হয়। আর এরপর থেকে কিন্তু মাঝে মাঝেই সিঙ্গেল রোড টিল বহরমপুর, খুব যে অনেক লম্বা লম্বা সিঙ্গেল রোড তা নয়, কিন্তু টুকটাক আছে। রাতের দিকে এলে তো ডেফিনেটলি খুব সাবধানে চালাবেন, কেন বারবার মার্জ হচ্ছে তো ওই জায়গাগুলোই কিন্তু প্রবলেম হয়। চলুন আমরা একটু দাঁড়ালাম, কেন বাকি পেছনের প্রত্যেকটা গাড়ি আসাও দরকার তো লাইনে। আমার গাড়িটা সবচেয়ে ফার্স্টে রয়েছে। বিনোদা, এরপর থেকে দরকার আমি চালাচ্ছি, আপনি একটু রেস্ট নিন। না ঠিক আছে, পাপ্পুদা ধাবার পরে বিনোদা বলেছে ডিনার করার পরে বিনোদা আর চালাবে না, তখন আমার হাতে আর অর্ণবের হাতে গাড়ি স্টিয়ারিং আসবে। টোল প্লাজাটার পরে একটা জিনিস বদলে গেছে, সেটা হচ্ছে যে আপাতত বিনোদা পেছনের সিটে চলে গেছে আর আমি আপাতত গাড়িটা চালাচ্ছি। এই XUV 700টা কয়েকদিন আগেই যেহেতু আমরা গেছিলাম, তাই জন্য এটা আমার কাছে এখন পরিচিত ব্যাপার হয়ে গেছে, খুব একটা চাপের কিছু নেই। এখানে একটা আয়রানি আছে, আয়রানিটা হচ্ছে যে ঠিক টোল প্লাজাটার পর থেকে রাস্তাটা বেশ লম্বা লম্বা, মাঝে মাঝেই বেশ সিঙ্গেল লেন, আবার 4 লেন, আবার সিঙ্গেল লেন, আবার 4 লেন। তাই জন্য প্লিজ একটুখানি সাবধানে চালাবেন। সবচেয়ে বাজে কি জানেন তো, লরি টরিগুলো যখন ওই চোখের মধ্যে আলো ফেলে চালায় না, বিকামস ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট হয়। আর যেখানটা ওই সিঙ্গেল লেন সেখানে ভাঙাচোরাটাও অদ্ভুতভাবে বেশি। যাই হোক, বহরমপুর বাইপাস গিয়ে আপনাদের সাথে দেখা করব কি না, পাপ্পু দাদাভাই গিয়ে করব। আপনারা রাস্তা এনজয় করুন আর বহরমপুর বাইপাসও এনজয় করবেন, সব দেখতে থাকুন। আমরা পৌঁছে গেলাম হচ্ছে পাপ্পুদা ধাবায়। পাপ্পুদা ধাবা, এখন টাইম হচ্ছে 10:25 মতন। এখানে আমরা আধ ঘন্টার একটা ব্রেক দেবো, ডিনার করব। আমার প্রত্যেকটা ভিডিওতে নর্থ বেঙ্গলের এই ধাবাটাতে আমি রাত্রিবেলা ডিনার করি, তার একটা বড় কারণ কি জানেন? দেখুন, সার দিয়ে গাড়ি, প্রচুর মানুষের ভিড়, এদিকেও গাড়ি, মধ্যে কথা ফ্যামিলি নিয়ে এলে না খালি খালি জায়গার চেয়ে একটু ভিড়ভাট্টাওয়ালা জায়গা অনেক বেশি সেফ হয়। আর এটা একদম সর্দারজিরা চালায়, তো খাবারটাও যথেষ্ট ঠিকঠাক হয়, দাম খুব বেশি নয়, যথেষ্ট রিজনেবল ইনফ্যাক্ট। আর তরকাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এই পার্টের রাস্তার একটু আপডেটটা বাকি মেম্বারদের থেকে নিই, আমার থেকে তো শুনছেন, বাকিদের থেকেও শুনুন, দেখুন তো তারা কি বলে। প্রদীপদা, এই পার্টের রাস্তাটা কি মনে হলো? এই যে আমরা লাস্ট যে চায়ের দোকানে থামলাম, তারপরে ওই যে টোল প্লাজাটার পর থেকে আরেকটা টোল পড়লো, সেটা কি মনে হলো এই রাস্তাটা? নো ডাউট ভালো, মোটামুটি 2-1 জায়গায় একটু পথ হোল্ডস আছে, ডাইভারশন আছে আর ওই সিঙ্গেল লেন, আদারওয়াইজ রাস্তা ভালো। সিঙ্গেল লেনের জন্য কোনো সাজেশন তোমার নিজে চালিয়ে কি মনে হলো? একটাই সাজেশন, যে অপোজিটের গাড়িগুলোকে একটু দেখে চালাতে, একদম একটু ডিপার ইউজ করতে, ইন্ডিকেটর ইউজ করতে, একদম আর একটু যতটা কথা সম্ভব সাবধানে চালাবেন। আমি প্রত্যেক ভিডিওতে বলি, আজকেও বলছি, বেড়াতে বেরিয়েছেন, রেস করতে বেরোননি তো, সাবধানে চালাবেন। আর একটু কাউকে জিজ্ঞেস করি দলের সাথে এসে তাদের কেমন লাগছে, সেটাও চলুন। জিৎ, প্রথমবার এলি তো আমাদের সাথে, কেমন লাগছে এখন অবধি? দারুণ লাগছে। জোরে বল, নাহলে কেউ শুনতে পাবে না। দারুণ লাগছে, ওকে, থ্রিল বাকি, সে তো শুধু বটে। ঘুমিয়ে পড়লে। ওর ছেলে একদম ছোট, বুঝতেই পারছেন দেখে। দিদিরা কেমন লাগছে?
ভালো লাগছে, বেশ এনজয় করছি। দেখা যাক আরও কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই কথাটা পুরোটা সত্যি না, তার কারণ হচ্ছে দলের সাথে এনজয় করার মতো এখনো খুব একটা কিছু ঘটেনি, কারণ আমরা তো যে যার গাড়িতে যাচ্ছি। জানি তো এনজয় করছি অবশ্যই, এই যে মাঝে মাঝে আমরা রেস্ট নিচ্ছি, একসাথে চা খাচ্ছি, একদম, গল্প একদম। করছি, এটা একটা উপরি পাওনা। একদম একদম। তাহলে চলুন পরে আবার বাকিদের সাথে দেখা করাবো পরের কোথাও। হ্যাঁ, আমরা একটুখানি খেয়ে নিই, আর প্রত্যেকবারের মতন ডিনারে ওই ডিম আমার ঝরে ঝরে পড়ছে, চিকেন আমার ঝরে ঝরে পড়ছে, এই ননসেন্স আমার ভিডিওতে হবে না। আমি ওই ননসেন্সটা করতে পারবো না, পেড কন্টেন্ট তৈরি করি না, তাই জোর করে ওই হাত চেটে মুখ চেটে ছোটোবেলা থেকে মা বাবা শিখিয়েছে খেতে খেতে কথা বলতে নেই, মুখের ভেতরে খাবারটা করে দেখিয়ে দেখুন পুরো মিশে গেছে। দাদা আমি ভিডিও তৈরি করতে এসেছি, আমি নোংরামি করতে আসিনি। এখন বাজে হচ্ছে 12:40, আর প্রায় 15 থেকে 20 মিনিট আগে আমরা ফারাক্কার এখানে পৌঁছে গেছি। ভয়ঙ্কর জ্যাম, এই জ্যামটা মাঝে মাঝেই ফারাক্কা ব্যারেজে হয়। ফারাক্কা ব্যারেজের একটা নতুন বোধহয় ব্রিজ তৈরি হচ্ছে, সেটা আমি বোধহয় লাস্ট বেশ 5-6 বছর ধরে তো দেখছি। হয়তো মানে যখন আর গাড়ি চালাতে পারবো না, বয়স হয়ে যাবে, তখনও হয়তো শুনবো যে ব্রিজটা তৈরি হচ্ছে। ঠিকই আছে, আমাদের এরকম এখানে হয়, এগুলো হতে পারে, এগুলো নিয়ে অসুবিধা কিছু নেই। যেটা নিয়ে সুবিধা হতে পারে আপনাদেরকে একটু ছোট্ট একটা টিপস দিই, সবসময় ফারাক্কা ব্যারেজে ওঠার ঠিক আগে বাঁ দিক চেপে একদম চালাবেন, তাহলে বাঁ দিক দিয়ে তবু কিছুটা খালি পেতে পারেন। প্লাস বাঁ দিকে একটা লেন আছে যেখান দিয়ে ওই বাস গাড়ি এগুলোকে পাস করানোর একটা বৃথা চেষ্টা করা হয়। তো ওই আর কি, বৃথা আশা মরিতে মরিতেও মরে নাই, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। সেরকম আমরা ওই বৃথা আশা তাও বাদিক চেপে চালিয়ে যাচ্ছি, গুতুর গুতুর করে এগোচ্ছে। 15-20 মিনিট হয়ে গেল, বুঝলেন। ব্যারেজে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। সময় এখন কম বেশি রাত্রি 1:50, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে মালদা বাইপাস পার করে, পারদেশি ধাবা পার করে মালদা রেস্টুরেন্ট কাম বার। এটা এই জন্য আমরা এখানে থেমেছি যে এখানে সারারাত্রি এখন খোলা থাকে। পারদেশি ধাবা কিন্তু এখন সারারাত্রি খোলা থাকে না, রাত্রিবেলা 11টায় পারদেশি বন্ধ হয়ে যায়, সকালবেলা 6টা বা 7টার দিকে খোলে। এখানে চাটা পাওয়া যায়, যেটা বলে রাখি সেটা হচ্ছে চাটা ভয়ঙ্কর মিষ্টি হয়। তাই জন্য আজকে আমরা ঢুকেই প্রথম কথা যেটা বলেছি সেটা হচ্ছে চা বানান, কিন্তু মিষ্টি কম দিন। আর কম বেশি আমাদের ওই 15-20 কাপ চা আমি বলেছি। এটা আপনাদেরকেও বললাম, যারা খুব মিষ্টি খান না তারা এখানে এসে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেবেন ওনাদেরকে, নাহলে কিন্তু ভয়ঙ্কর মিষ্টি একটা চা বানাবে। ওয়াশরুমস অ্যাভেলেবেল, সারা রাত খাবারও পাওয়া যায়, 24 আওয়ার্স খোলা থাকে। খাবার ভালো মন্দ আমি সত্যিই জানি না, কারণ আমি কোনোদিন খাবারটা খেয়ে দেখিনি। চায়ের ব্যাপারটা বলে দিলাম, বাকিদের থেকে একটু জিজ্ঞেস করি যে তাদের কেমন লাগছে। ঠিক আছে, চলুন। সনদা কেমন লাগছে? জাস্ট অভূতপূর্ব, এই প্রথম আমার এরকম অভিজ্ঞতা, এরকম একটা গ্রুপের সাথে। আমি এতদিন আসতে পারিনি কোনোভাবে, এবারে সুযোগ পেয়েছি, এবারে হাতছাড়া করিনি। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না, যদি কেউ সুযোগ পান অবশ্যই আসুন চ্যানেলে। আর মানে নেপাল তো মানে গাড়ি নিয়ে বিদেশ যাওয়া যায়, বিরাট ব্যাপার, একটা আলাদা একদম ভালো লাগার জায়গা। দেখুন আর কিছু না, ভালো লাগার জায়গা। চলুন আপনাদেরকে একটু অর্ণব এদিকায়
হ্যাঁ, অর্ণবের খুব দুঃখ, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে অর্ণবের নিজের গাড়িটা নিয়ে আসা হয়নি এবারে। অর্ণব কালকে অবধি ঠিক ছিল যে অর্ণবের নেক্সনেই আমি আসবো, আমারও নেক্সন, অর্ণবেরও নেক্সন। তারপরে বিনোদদা বলে যে বিনোদদা আসবে, তো বিনোদদার গাড়িতে আসা হয়েছে। অর্ণব, এবারে তুই চালাবি, দুঃখ কাটবে? একদম দুঃখ কাটবে, ঘুমও কাটবে। হ্যাঁ, পাশে বসে বসে ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, পাশে বসে বসে ওর ঘুম পেয়ে গেছে। সত্যি কথা বলছি, আমরা আজকে আস্তে আস্তে এটা কথা বলছিলাম যে আমাদের গাড়িতে আমাদের বউরা একটা ফ্যান্টাস্টিক কাজ করে। পাশে সারা রাত্রি জেগে বসে থাকা এবং কন্টিনিউয়াসলি গল্প করে যাওয়া, এটা মানে বিশাল কৃতিত্ব। একদম অল্প বয়সী কয়েকটাকে জিজ্ঞেস করি, স্বর্ণেন্দু বলে একটা ছেলে আছে, ওর ফ্যামিলির লোকজন আছে। এই যে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, তোমার তো সব স্বর্ণেন্দুর ফ্যামিলির লোকজন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেন ভালো লাগছে? কেন ভালো, প্রথম নতুন এক্সপিরিয়েন্স। কোনটা মানে বাই রোড এত মানে দলটাকে ভালো লাগছে না বাই রোড ট্রাভেলটাকে ভালো লাগছে? মানে দুটোই ভালো, দুটোই ভালো। তোমার পরিচয়? পরিচয় ওর ফ্রেন্ড। কার ফ্রেন্ড? স্বর্ণেন্দুর ফ্রেন্ড। স্বর্ণেন্দুর ফ্রেন্ড। স্বর্ণেন্দুকে একবার দেখিয়ে দিচ্ছি, আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখে আপনারা কমেন্ট করবেন ফ্রেন্ড। বন্ধুই হ্যাঁ, আমি কি তার বাইরে কিছু বলেছি? দেখুন, আমরা এত দল, আমরা বিশ্বাস করি, আমরা জাজ করাতে বিশ্বাস করি না। আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড গ্রুপ, কিন্তু আমরা মনে করি যে ফ্রেন্ডস আর পার্ট অফ ফ্যামিলি। এবং ও কিন্তু ওর বাবা মাকে নিয়েও এসছে, স্বর্ণেন্দু। ও বাবা মা বোন সবাই এসছে, ওর মামাও এসছে। এইটাই আমাদের পরিবার, সিওসিবি আমাদের পরিবারের মতন। চলুন তাহলে এখান থেকে একটু চা ফা খেয়ে স্টার্ট দেবো, অনেকক্ষণ গল্প হয়ে গেল আপনাদের সাথে। কম বেশি এখন বাজে সকাল 4:30, 4:35, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আপনার সূর্যাপুর টোল প্লাজা ক্রস করে ঘরধাবা। ঘরধাবাটা হচ্ছে বেসিক্যালি এটা এই কোম্পানি ওন ভারত পেট্রোলিয়ামের একটা রিটেল আউটলেট, বিপি ডালখোলা। তার সাথেই একটা আপনার ওই ধাবা টাইপের রয়েছে, ওইদিকে পেট্রোল পাম্প রয়েছে, এদিকে একটা ওয়াশরুম রয়েছে, যে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এমনি থাকে। বাসগুলো যেগুলো দামি বাস না, ওই ভলভো স্লিপারগুলো, সেগুলো জেনারেলি এখানে এসে থামে। বাসগুলো এখানে ঢোকে কম বেশি 5টা, 5:30, 5:45 এরকম সময়। তার আগে যদি চলে আসেন, ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন পাবেন। আর এখানে একটা চায়েরও দোকান আপাতত রয়েছে, এখানে এখন খাওয়ার পাওয়া যাবে না। এইখানে রেস্টুরেন্টটা খুলতে কম বেশি সকাল 6:30, 7টা। তো এই জায়গাটা ঠিকঠাক, মানে ওয়াশরুমটার জন্য বিশেষ করে, প্লাস অ্যাম্পল পার্কিং স্পেস। ওইদিকে গোটা আমাদের প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। এইটা না একটা খুব ভালো ফিলিং, জানেন, এই যে সবাই মিলে এতজন মিলে আসা। এবং এখানে নিজের দলের সম্পর্কে বা নিজেদের ক্লাবের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা চাই ভদ্র, শিক্ষিত, মধ্যবিত্ত বাঙালির একটা দল তৈরি হোক। এবং বাঙালি বলতে কিন্তু আমি শুধুমাত্র সারনেমে বাঙালি সেটা মিন করছি না। কেউ হতেই পারেন সারনেমে অবাঙালি, বা কেউ অ্যাকচুয়ালি হয়তো তার রুটস হয়তো অন্য কোনো স্টেটে। ইম্পর্টেন্ট এটা যে সে যদি বাংলায় থাকে, বাংলা অবভিয়াসলি বোঝেন বলেই তো আমার ভিডিও দেখেন, সে যেন বাঙালির কালচারটাকে বা বাঙালির বেসিক জিনিসগুলোকে সম্মান করতে জানে। আমি পৃথিবীর যে কোনো কালচারকে সম্মান করতে রাজি, কিন্তু এটাও চাই যে আমার কালচার, আমার ভাষা,
সেটাকেও যেন সে সম্মান দেয়। আর আমরা কোনো বড় ফেসবুকের সেই 1 লাখি 2 লাখি 10 লাখি গ্রুপ হতে চাই না, যেখানে ওই একজন কোনো একটা কমেন্ট করলো, কোনো একটা পোস্ট করলো, তাতে 5 জন তাকে নিয়ে খিল্লি করলো, 5 জন তাকে পলিটিক্যাল ননসেন্স বিভিন্ন কমেন্টস এলো। আমরা ভালো সম্পর্ক তৈরি করতে চাই, একটা পারিবারিক সম্পর্ক তৈরি করতে চাই, যেখানে নিশ্চিন্তে আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি একসাথে ঘুরতে আসতে পারবে, যেখানে আমারও মনে হবে না যে এদের সাথে এলে আমার বউ কতটা সেফ, যেন আপনাদেরও কারুর মনে না হয় যে এদের সাথে এলে আমার ওয়াইফ আমার বয়সের মেয়ে কতটা সেফ। এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, আমাদের জন্য। তার কারণ সিওসিবি আজকে আর শুধু আমার নেই, সিওসিবি আজকে একটা অনেক বড় পরিবার, অনেক বড় বড় ব্লগার, তাদের হয়তো 25 জনকে নিয়ে গ্রুপ ট্যুর হয়। আমি প্রথমেই বলছি আমার কোনো গ্রুপ ট্যুরের ব্যাপার নেই। হ্যাঁ, এনার আমার সাবস্ক্রাইবার ডেফিনেটলি, তাই জন্য আমি বিশ্বাস করে এই দলের নাম লিখিয়েছেন। কিন্তু আমরা 15টা গাড়ি মিলে 50টা লোক মিলে আসতে পারি। আমার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক 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 কম। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। ঘড়ির কাঁটায় এখন কম বেশি সকাল 6টা 2 টু বি প্রিসাইজ। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ইসলামপুর বাইপাসে। চারিদিকটা মেঘলা, জানেন তো, আর মেঘলা এবং এত সুন্দর লাগছে। বৃষ্টি হচ্ছে তো, উত্তরবঙ্গে খুব বৃষ্টি হচ্ছে এখন, এত ফ্যান্টাস্টিক লাগছে। মানে অনেক সকাল দেখেছি, কিন্তু আজকে সকালটা এত সুন্দর, অনেক কাল মনে থেকে যাবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যারা আপনারা নাইট ড্রাইভ করার প্ল্যান করছেন না তাদের ক্ষেত্রে বলি যে নাইট ড্রাইভ যখন করবেন তখন কয়েকটা বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো আপনাদেরকে বলবো, মেনে চললে আমার মনে হয় আপনাদেরই ভালো হবে। প্রথম কথা হচ্ছে, যখন রাত্রিবেলা ড্রাইভ করে কোথাও যাবেন তখন চেষ্টা করবেন একটা ছোট হলেও একটা দলে যেতে। আর যদি একাই যেতে হয় নিতান্ত, তাহলে চেষ্টা করবেন এমন কোনো জায়গায় না দাঁড়াতে যেই জায়গাগুলো খুব খালি খালি, মানে মনে হলো বাহ এই ধাবাটা তো বেশ খালি খালি, এখানে খেলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, রিসাইভ ফর ডিজাস্টারও হয়ে যেতে পারে। তার কারণ যেখানে বেশি লোক নেই সেখানে কিন্তু বিপদও বেশি হতে পারে। নাম্বার 2, সাথে বাচ্চা আছে বা বাচ্চা নেই, আপনার মনে হলো, আর আমাদের ইন্ডিয়ান পুরুষ মানুষদের তো জেনারেলি যেখানে পেলো সেখানেই টয়লেট, হঠাৎ করে মনে হলো ফ্যামিলি আছে, তবে ওই একটুখানি বাচ্চাটাকে নেমে একটু বাথরুম করিয়ে নিয়ে অন্ধকার হাইওয়েতে কোথাও দাঁড়িয়ে গেলেন। এমনও হতে পারে যে আপনি বাথরুমে দাঁড়ালেন, তার তককে আরও 4 জন এসে আপনার গাড়িটার চারপাশে দাঁড়ালো, সেটা কিন্তু আপনার বা আপনার ফ্যামিলির জন্য একদম সেফ হবে না। নাম্বার 3, সেটা হচ্ছে যে একটা পাংচার রিপেয়ার কিট অবশ্যই রাখবেন এবং টায়ার ইনফ্লেটার রাখবেন গাড়িতে। যদি ধরুন হাওয়া এমনি পাংচার হয়, আমাদের বেশিরভাগ গাড়িগুলোতেই এখন হচ্ছে আপনার টিউবলেস টায়ার, তাহলে অন্তত বেসিক লেভেলে হাওয়াটা দিয়ে নিলে আপনার অন্তত 25, 30, 50 কিলোমিটার অবধিও চলে যায়।
আর পাংচার রিপেয়ার কিট কেন রাখতে বলছি, যে অনেক সময় লরি সারানোর যে টায়ারের দোকানগুলো রয়েছে তারা টিউবলেস টায়ার সারানোর কিট তাদের কাছে থাকে না, কিন্তু সেটা যদি আপনি প্রোভাইড করে দিতে পারেন তাহলে তারা কিন্তু কাজটা করে দিতে পারবে। যদিও এক্ষেত্রে আমি বলবো যে নিজের টায়ার বদলাতেও শিখুন এবং নিজের ওই পাংচার রিপেয়ার কিট ইউজ করে নিজের পাংচারটাকে রিপেয়ার করতেও শিখুন। লং ড্রাইভে যদি যেতে হয় তাহলে বেসিক জিনিসগুলো জানতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নাইট ড্রাইভের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে নিজের সাথে নিজের স্পেয়ার হেডলাইটস রাখুন। কখনো তো কেটে যেতেই পারে, সেক্ষেত্রে মিস্ত্রি পাবেন লাগানোর জন্য হয়তো সারা রাত কোনো না কোনো ধাবায় বা কোনো না কোনো গ্যারেজে, কিন্তু আপনার গাড়ির অনুযায়ী স্পেসিফিকেশন অনুযায়ী সেই বাল্ব কিন্তু পাবেন না। এই ছিল বেসিক লেভেল। আর যাদের গা গোলানোর অভ্যেস আছে তারা চাইলে ডাক্তারকে জিজ্ঞেস করে কোনো একটা ওষুধ খেয়ে ড্রাইভ করতে পারেন। চেষ্টা করবেন একটু হালকা খেতে, খুব ভারী খেয়ে নিলে কিন্তু ঘুম পেতে পারে। এবং যেই দিন নাইট ড্রাইভ করবেন সেই তার আগের দিন সকালবেলা একদম 6টা থেকে উঠে যোগা করে এক্সারসাইজ করে সারাদিন অফিস করে রাত্রিবেলা ড্রাইভে বেরিয়ে পড়লেন, খুব সেফ নয়। চেষ্টা করবেন দিনটা একটু রেস্ট নিয়ে, অন্তত যদি সকালের দিকে অফিস যেতেও হয় হাফ ডে নিয়ে বাড়ি এসে দুপুর 1:30-2টো থেকে একটা 2-3 ঘন্টার ঘুম দিয়ে অন্তত বিকেল 5টা-6টায় বেরোন। একটু লম্বাই বলে দিলাম, কেন এগুলো প্রত্যেকের সেফটির ব্যাপার। আমি এত নাইট ড্রাইভ করি বলে মানে করতে পড়তে শিখেছি, জানেন তো, সেটাই বললাম। আর এতটা লম্বা কথা বলে একটু রাস্তাটাও একসাথে দেখাতে থাকলাম, যাতে রাস্তাটাও এনজয় তো করা হয়ে গেল। বলুন, চলুন, আর তো বেশিক্ষণ নয়, শিলিগুড়ি পৌঁছে যাবো এবারে। ফাইনালি ঘড়ির কাঁটা এখন 7:20 বাজে সকাল, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে শিলিগুড়িতে। তো শিলিগুড়ি আমি কিছুটা চালিয়েছি, বিনোদদা শুরুর দিকে চালিয়েছে, ওই যে বিনোদদা, আর বাকিটা অর্ণব। তাই এটা ঠিক পুরোটা আমার নিজের ড্রাইভের ভিডিও হয়তো ছিল না, কিন্তু ওই লং ড্রাইভেরই তো ভিডিও ছিল। অর্ণব, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? খুব ভালো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। খুব ঘুম পায় রাত্রিবেলা চালালে? না সেরকম কোনো গাড়ি ড্রাইভিং সিটে বসলে ঘুম চলে যায়। বিনোদা, এটা হয় না, ড্রাইভিং সিটে বসলে ঘুম চলে যায়। আর একটা জিনিসও বলি, আমরা যেহেতু দল বেঁধে আছি না, যখন ঘুম পেয়েছে আমরা যতবার থেমেছি, চা খেয়েছি, ওই যে হই হুল্লোড় আড্ডা, তাতে এমনিও ঘুম চলে যায়। পেছনে বসে থাকলে বা পাশে এই জায়গায় বসে থাকলে না বেশি ঘুম আসে। রাইট। এর পরের ভিডিওটা থাকবে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, এখন অ্যাকচুয়ালি একটা নাই আমরা নেপালে ঢুকবো, কিন্তু সেটা থাকবে একটা আলাদা ভিডিওতে। তাই জন্য যারা সেইটা নিয়ে ইন্টারেস্টেড, যে নেপালে ঢুকতে গেলে মানে পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে ঢুকে কী ফর্মালিটিস লাগে, নিজের গাড়ির কী কাগজপত্র লাগে, কিভাবে সেই পারমিট তৈরি করতে হয়, নেপালে কোন কোন জায়গা ঘুরতে পারে নিজের গাড়ি নিয়ে, সে সমস্ত তথ্য থাকবে পরের ভিডিওতে। তাই জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে অবভিয়াসলি প্রেস করবেন, না হলে কিন্তু নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন।